নমস্কার। সংস্কৃত বর্তিকা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা গত জুন মাসে যে নেট পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার 25 নাম্বার কোডের অর্থাৎ সংস্কৃত 25 কোডের যে ব্যাকরণ ভিত্তিক এবং ভাষাবিজ্ঞান ভিত্তিক যে কোশ্চেনগুলি এসেছিল তার বিশ্লেষণ করতে চলেছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম প্রশ্নটি হলো নাগেশ ভট্টস্য ইমে গ্রন্থাঃ, অর্থাৎ নাগেশ ভট্টের গ্রন্থগুলি কি কি। তো আমরা অপশনগুলি দেখব। সেখানে পরিভাষেন্দু শেখর এই গ্রন্থটি আমাদের সকলেরই জানা, এবং সেখানে উদ্যোত, এটি প্রদীপ মহাভাষ্যের প্রদীপ টিকার উপরে উদ্যোত টিকা লেখা হয়েছে, এটাও নাগেশের, এটাও জানা আছে। এবং নাগেশের মঞ্জুষা ত্রয়, এটাও বিখ্যাত। সুতরাং এই তিনটি আমাদের উত্তর হবে। তো আমরা বিকল্পটি দেখে নিই। অপশন 3 অর্থাৎ বি, ডি, ই। নাগেশ ভট্টের আরও কিছু গ্রন্থ আমরা জেনে নেব। প্রথমেই আমি বলেছি মঞ্জুষাত্রয়, অর্থাৎ বৈয়াকরণ সিদ্ধান্ত মঞ্জুষা, লঘু মঞ্জুষা, পরম লঘু মঞ্জুষা, এই তিনটি গ্রন্থ আছে। তারপরে শেখরত্রয়, বৃহৎ শব্দেন্দু শেখর, লঘু শব্দেন্দু শেখর, পরিভাষেন্দু শেখর। আর আছে কি মহাভাষ্যের প্রদীপের উপরে উদ্যোতৃকা, মহাভাষ্য প্রদীপোদ্যোতঃ। আরও দুটি গ্রন্থ আছে, স্ফোটবাদঃ, লঘু শব্দরত্নম। এরপরে প্রদীপ, এটা হচ্ছে কৈয়টের প্রদীপ টিকা, বিখ্যাত মহাভাষ্যের উপরে। আর ভর্তৃহরির দীপিকা টিকা পাওয়া যায় মহাভাষ্যের উপরে। তো ভর্তৃহরির আরও কয়েকটি গ্রন্থ আমরা দেখে নেব। ভর্তৃহরির সবথেকে বিখ্যাত গ্রন্থ হলো বাক্যপদীয়ম, এবং এর উপরে তারই লেখা সোপজ্ঞ বৃত্তি রয়েছে। এছাড়া শতকত্রয়, শতকত্রয় বলতে শৃঙ্গার শতক, নীতি শতক আর বৈরাগ্য শতক। এছাড়া ভর্তৃহরির জৈমিনীয় মীমাংসা বৃত্তি, বেদান্ত সূত্র বৃত্তি, ভাগবৃত্তি, এই গ্রন্থগুলি উল্লেখযোগ্য। দ্বিতীয় প্রশ্নটি হলো সিদ্ধে সপ্তার্থ সম্বন্ধে ইতি কস্য বচনম। এটি অ্যাকচুয়াল মহাভাষ্য থেকে নেওয়া হয়েছে। মহাভাষ্যের যে বার্তিকের উপরে মহাভাষ্য রচিত হয়েছে। তো এটি একদমই সহজ। এর উত্তর বার্তিককারস্য, অপশন 2। তো আমরা জানি ত্রিমুনি ব্যাকরণ বিখ্যাত, তার মধ্যে সূত্রকার পাণিনি, তার উপরে বার্তিক লেখা হয়েছে, বার্তিককার কাত্যায়ন, এবং সেই বার্তিকের উপরে ভাষ্য লেখা হয়েছে, ভাষ্যকার পতঞ্জলি। সুতরাং এর অপশন 2। তৃতীয় প্রশ্নটি হলো ভর্তৃহরেহ গুরোহ নাম কিম। এটা খুবই সহজ প্রশ্ন। এটির উত্তর বসুরাতঃ, অপশন 3। ভর্তৃহরির আরও একজন গুরুর উল্লেখ পাওয়া যায়, তার নাম হলো গোরখনাথ। পরের প্রশ্নটি হলো ভাষায়াঃ আকৃতিমূলক বর্গীকরণে এতান যথাক্রমম ব্যবস্থাপয়ত। এটা হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন এসেছে, এবং এর উত্তর আমরা দেখে নেব। এর উত্তর হবে পূর্ব, মধ্য, অন্ত, পূর্বান্ত। অপশন 3 ডি পূর্ব, বি মধ্য, সি পূর্বান্ত, এ অন্ত। সি অন্ত, এ পূর্বান্ত। তো ভাষা বিজ্ঞানে দুটি বর্গীকরণ পাওয়া যায়, এক হচ্ছে আকৃতিমূলক বর্গীকরণ, আর একটা হচ্ছে পারিবারিক বর্গীকরণ। সেখানে আকৃতিমূলক বর্গীকরণে দুটি ভাগ আছে, অযোগাত্মিকা আর যোগাত্মিকা। অযোগাত্মিকার কিছু উদাহরণ
চীনি, তিব্বতী, বর্মি, সুদানি, এইরকম প্রশ্নগুলি আসতে পারে এবং এসেওছে। তো এটি দেখতে থাকুন। যোগাত্মিকাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়: অশ্লিষ্ট, শ্লিষ্ট, প্রশ্লিষ্ট। অশ্লিষ্টের আবার চারটি ভাগ, যেটি এবারে এসেছে: পূর্ব যোগাত্মক, মধ্য যোগাত্মক, অন্ত যোগাত্মক, পূর্বান্ত যোগাত্মক। তার একটি করে উদাহরণও আমরা তুলে দিয়েছি। যেমন পূর্ব যোগাত্মকের কাফির, জুলু; মধ্য যোগাত্মকের সন্থালি; অন্ত যোগাত্মকের তুর্কি, কন্নড়; পূর্বান্ত যোগাত্মকের মফর। তারপরে আছে শ্লিষ্ট। শ্লিষ্টকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: অন্তর্মুখী, বহির্মুখী। অন্তর্মুখীর আবার দুটি ভাগ: সংযোগাত্মক, বিয়োগাত্মক। সংযোগাত্মকের একটি উদাহরণ হচ্ছে আরবি, আর বিয়োগাত্মকের উদাহরণ হচ্ছে হিব্রু। বহির্মুখেরও দুটি ভাগ আছে: সংযোগাত্মক, বিয়োগাত্মক। সংযোগাত্মকে হচ্ছে সংস্কৃত, আর বিয়োগাত্মকে হিন্দি। প্রশ্লিষ্টের দুটি ভাগ পাওয়া যায়: এক হচ্ছে পূর্ণ প্রশ্লিষ্ট আর আংশিক প্রশ্লিষ্ট। পূর্ণ প্রশ্লিষ্টের একটি উদাহরণ হচ্ছে চেরোভি, এবং আংশিক প্রশ্লিষ্টের একটি উদাহরণ হচ্ছে বাস্ক। এই ছকটি আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন, এখান থেকে প্রায়শই কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। সুতরাং এটি খুবই একটা ইম্পর্টেন্ট, এই ছকটি আপনারা দেখে নেবেন। পরের প্রশ্নটিও ভাষাবিজ্ঞান থেকে এসেছে: অর্থবিস্তারস্য উদাহরণম এতৎ। অর্থবিস্তার, অর্থ সংকোচ, অর্থাদেশ, এই তিন রকমের আমরা ভাষাবিজ্ঞানে বিষয় পাই। অর্থবিস্তার বলতে কি, যে একটা অর্থ, একটা বিষয়ের কোনো একটা অর্থ আছে এবং সেইটার যখন বর্তমানে তার আরও বিভিন্ন অর্থে তার ব্যবহার হয়ে থাকে, তখন সেটাকে অর্থবিস্তার বলা হয়। যেমন এখানে এর উদাহরণটি হচ্ছে প্রবীণঃ। প্রবীণঃ মানে কি? প্রকৃষ্ট বীণায়াম এটি প্রবীণঃ, মানে কুশল বীণা বাদক, যে বীণা ভালোভাবে বাজাতে পারে সে হচ্ছে প্রবীণ। কিন্তু বর্তমানে এটি ছাড়িয়েও আরও বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় এর, যেমন কুশল, দক্ষ, নিপুণ, চতুর ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, এটির যে প্রকৃত অর্থ সেইটাকে ছাড়িয়েও এক্সট্রা কোনো বিশেষ বিশেষ অর্থে এর ব্যবহার রয়েছে। সুতরাং এটি অর্থবিস্তারের উদাহরণ। তো আমরা বাকিগুলো একটু দেখে নিই। তারপরে রয়েছে অসুরহা। অসুর হচ্ছে এখানে অর্থাদেশের উদাহরণ। অর্থাদেশ কি? যখন সেগুলির আগে এক এক অর্থে ব্যবহার ছিল সেগুলি, এবং কিন্তু বর্তমানে সেটি একটা অন্য একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। যেমন অসুরের আগে বেদে যে অর্থ ছিল দেব, অসুর বলতে দেব। আবার পুরাণে তার কি অর্থ ছিল? রাক্ষস। কিন্তু সম্প্রতি সে হচ্ছে দৈত্য অর্থে ব্যবহার করা হয়, অসুর বলতে দৈত্য। সুতরাং এটা অর্থাদেশের উদাহরণ। তারপরে হচ্ছে মৌনম। মৌন বলতে মুনির ভাব অথবা কর্ম, মুনির ভাব এবং কর্মকে মৌন বলা হয়। কিন্তু সম্প্রতি তার কি হয়েছে, তার অর্থ হচ্ছে অর্থাদেশ। অর্থাদেশ হয়ে একটি নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। মৌন বলতে নিশ্চুপ, তুষ্ণীম, প্রয়োগরাহিত্যম, এইসব অর্থে ব্যবহার করা হয়। একটি নিশ্চুপ অর্থ এর চলে এসেছে, সুতরাং এটি অর্থাদেশের উদাহরণ। তারপরে রয়েছে অশ্বহ। অশ্বহ বলতে কি? অশ্নুতে মার্গম ব্যাপ্নোতি ইতি অশ্বহ। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা অশ্নুতে মার্গম হবে। অশ্নুতে মার্গম মানে যে রাস্তাতে চলে, ব্যাপ্নতি বিস্তার, ব্যাপ্নতি মানে বিস্তার করা, মানে যে রাস্তাতে চলে সেই হচ্ছে অশ্ব। তাহলে এখানে হচ্ছে সে মানুষও হতে পারে, বা অন্যান্য পশু হতে পারে, বা যে কেউ হতে পারে। তাহলে কিন্তু সেই অশ্বের সেই নির্দিষ্ট অর্থটা সংকুচিত হয়েছে। সংকুচিত হয়ে কি হয়েছে? অশ্ব বলতে আমরা ঘোটককেই শুধু বুঝি, ঘোটক বা ঘোড়াকেই বুঝি। সুতরাং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এর অর্থের সংকোচ ঘটেছে। সুতরাং এটি অর্থ সংকোচের উদাহরণ। এছাড়াও আরো বিভিন্ন উদাহরণ আছে, যেগুলি আমরা পরে আলোচনা করব। তো এর উত্তরটি হলো 4।
প্রবীণः। তারপরের কোশ্চেনটি হলো মহাভাষ্য থেকে, মহাভাষ্যস্য ইমাः टीकाः यथा कालं ব্যবস্থাপয়ত। এখানে কি করতে হবে আমাদের, মহাভাষ্যের বিভিন্ন যে টিকা টিকা আছে সেই টিকার যথাকাল অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে কি সেই টিকাগুলির রচয়িতা কে কে। তো আমরা শব্দকৌস্তুভের, এখানে হচ্ছে শব্দকৌস্তুভের রচয়িতা আমরা জানি ভট্টজি দীক্ষিত, উদ্যতের রচয়িতাকে নাগেশ ভট্ট, দীপিকার ভর্তৃহরি আর প্রদীপের কৈয়ট। তো আমাদের যদি এনাদের হচ্ছে কাল যদি নাও জানা থাকে, আমরা এটাকে খুব সহজভাবেই সলভ করতে পারবো। কিভাবে? আমরা সকলেই জানি যে নবীন বৈয়াকরণ হিসেবে নাগেশ ভট্ট খুবই প্রসিদ্ধ। সুতরাং নাগেশ সবার শেষে হবে। নাগেশের কি গ্রন্থ? উদ্যোত। সুতরাং এটি সবার শেষে হবে। তাহলে অপশন বি সবার শেষে হবে। দেখি আমরা কি, অপশন বি একটাতেই শেষে আছে, সেটা একের দাগে। সুতরাং বাকিগুলো আমরা দেখারই দরকার নেই, কিন্তু তবুও আমরা দেখে নেব। তো এর উত্তরটি হলো অপশন ওয়ান। সেখানে সবার শেষে আছে কি? বি, উদ্যোতঃ। নাগেশ সবার শেষে এবং সেটি বি সবার শেষে আছে। সুতরাং আমরা বাকিগুলোও দেখে নিচ্ছি। অপশন সি, দীপিকা ভর্তৃহরির লেখা, সেটি হচ্ছে সবার প্রথমে আছে। তারপরে ডি, প্রদীপ কৈয়ট। তারপরে এ, শব্দকৌস্তুভ ভট্টজি দীক্ষিত এবং সবার শেষে বি, উদ্যোত। সুতরাং অপশন ওয়ান। তারপরের প্রশ্নটি হলো প্রকরণে যথাক্রমম প্রত্যয়াহ ব্যবস্থাপনীয়াহ। এটা অ্যাকচুয়াল কৃদন্ত প্রকরণের যে কৃত্য প্রক্রিয়া আছে সেখান থেকে এই প্রশ্নটি এসেছে। সেখানে আমরা কিছু প্রত্যয়, কৃত্য প্রত্যয় পাই। 7 ধরনের কৃত্য প্রত্যয় আছে। সেখানে তাদের ক্রম সাজাতে বলেছে। সেখানে আমরা কিভাবে সাজাবো, সেখানে একটি সূত্র আছে, তব্যত্তব্যানিয়ারহ। এটা হচ্ছে কৃত্য প্রক্রিয়ার যে বিভিন্ন প্রত্যয় বিধান করা হয় তার একটি সূত্র, যেখানে তব্য এবং অনিয়র প্রত্যয় বিধান করা হয়। সুতরাং এটির আমরা ক্রম দেখছি 3-1-96, অর্থাৎ অষ্টাধ্যায়ীর তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের 96 নম্বর সূত্র। তারপরে আছে কি অচোয়ত, এটা 97 নম্বর সূত্র। তারপরে এতিস্তু শাস বৃদ্রিজুষাহ কিয়প, এটা 109 নম্বর সূত্র। এবং রি হলর নিয়ত, এটা 124 নম্বর সূত্র। এবং পাশে সিদ্ধান্ত কৌমুদীর ক্রমটাও দেয়া আছে, কিন্তু অষ্টাধ্যায়ী ক্রমটা নেওয়াই উচিত। সুতরাং এর এক উত্তর। পরের কোশ্চেনটি হলো সংগিরন্তে ইত্যত্র কেন সূত্রেণ আত্মনেপদম। এখানে আমরা কিছু এলিমিনেশন প্রসেস লাগিয়ে এটিকে সলভ করার চেষ্টা করব। প্রথমে সংগিরন্তে এখানে সম উপসর্গ আছে, এটা দেখা যাচ্ছে। সুতরাং এখানে অবাধ গ্রাহ, এখানে অব উপসর্গ আছে। সুতরাং এই অপশনটি হবে না, এটিকে প্রথমে আমরা বাদ দিয়ে দেব। তারপরে সমস্তৃতীয়া যুক্তাৎ, এখানে সম উপসর্গ থাকলেও তৃতীয়ান্ত কোনো পদ নেই, সুতরাং এটিও বাদ চলে যাবে। তারপরে কি আছে? সমগম ঋচ্ছিভ্যাম, এটা অ্যাকচুয়াল সূত্র নয়, এটা ছোট করে দেখানো হয়েছে। সুতরাং এখানেও কোনো গম রিচ ধাতু আছে, গম ধাতু আছে। এখানে কোনো গিরন্তে যে রূপটা আছে গ্রি ধাতু থেকে এসেছে, এখানে ওইটা নেই। সুতরাং এটাও বাদ হয়ে গেল। সুতরাং অপশন 2 হচ্ছে অ্যান্সার, সমহ প্রতিজ্ঞানে। এর অর্থ কি? সম্পূর্বাৎ গিরতেহ প্রতিজ্ঞানে বর্তমানাৎ আত্মনেপদম ভবতি। মানে গিরতেহ, একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হ্রস্ব হবে। আচ্ছা, বলছে সম উপসর্গ পূর্বক গিরি যে ধাতু আছে তার হচ্ছে প্রতিজ্ঞানে অর্থে, প্রতিজ্ঞান বলতে স্বীকার করা এরকম অর্থে আত্মনেপদ হয়। তার উদাহরণ কি? শব্দম নিত্যম সংগিরতে,
এখানে হ্রস্ব হবে সংগিরতে। আচ্ছা, শব্দম নিত্যম সংগিরতে মানে কি, এখানে হচ্ছে কর্তা, আমরা বৈয়াকরণ ধরে নিই। বৈয়াকরণঃ নিত্যম শব্দম সংগিরতে মানে কি, শব্দ যে নিত্য, এটা বৈয়াকরণরা স্বীকার করেন। সুতরাং তারপরে কি, সংগিরতি গ্রাসম, গৃহী ধাতুর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ভক্ষণ করা অর্থ। সংগিরতে গ্রাসম মানে খাবার খাচ্ছে। এবারে এখানে পরস্ময় পদ যদি অর্থ হয়, পরস্ময় পদ তখন হচ্ছে ভক্ষয়তি অর্থ হবে, অর্থাৎ ভক্ষণ অর্থ হবে। সুতরাং এটার অপশন 2 অ্যান্সার। তারপরের প্রশ্নটি হলো সর্বনাম স্থান সংজ্ঞা বিধায়ক সূত্রম কিম। এখানে আম, উত্তরটি হবে 3, সুড নপুংসকস্য। এর অর্থ কি, স্বাদি পঞ্চবচনানি সর্বনাম স্থান সংজ্ঞানি স্যুর অক্লীবস্য। অর্থাৎ কি, সু ঔজস আম ঔৎসস টাভ্যাম ভিস গেভ্যাম ভ্যস গসিভ্যাম ভ্যস গস ওস আম গি ওস সুপ। এই যে একবিংশতি প্রত্যয় রয়েছে, তার প্রথম 5টা সু ঔজস আম ঔট, এই এতদূর পর্যন্ত 5টা যে প্রত্যয়, তার হচ্ছে সর্বনাম সংজ্ঞা হয়। সেটা কখন, অক্লীবস্য মানে কি, যেটা নপুংসক লিঙ্গ বাদে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে যদি এই 5টা প্রত্যয় থাকে, তাহলে তার সর্বনাম স্থান সংজ্ঞা হয়। সুতরাং অপশন 3 হচ্ছে অ্যান্সার। এবং আমরা সংজ্ঞা বিধায়ক আরও সূত্র যেসব রয়েছে সেগুলোও আমাদের দেখতে হবে, সেগুলি আলোচনা করা হবে আমাদের ক্লাসে। সুতরাং অপশন 3 এখন অ্যান্সার। আপনারা বাকি সূত্রগুলোও দেখে নেবেন সংজ্ঞা বিধায়ক, যেমন ঈদ সংজ্ঞা, টি সংজ্ঞা, নদী সংজ্ঞা, ভূ সংজ্ঞা ইত্যাদিগুলোও দেখে নেবেন। অপশন 3 অ্যান্সার। পরের প্রশ্নটি হলো প্রগৃহ্য সংজ্ঞা বিধায়কানি সূত্রাণি এতানি। দেখুন, এখানে ইদুদে দ্বিবচনম প্রগৃহ্যম, এটা প্রগৃহ্য সংজ্ঞা বিধায়ক সূত্র পুরো বুঝাই যাচ্ছে। এবং এখানে প্লুত প্রগৃহ্য অচিনিত্যম, এই সূত্রের দ্বারা অজ যদি পড়ে থাকে, তাহলে প্লুত এবং প্রগৃহের প্রকৃতি ভাব হয়। প্রকৃতি ভাব মানে কি, সন্ধি হয় না। এই সূত্রটা আমাদের জানা আছে। এটা তো এটার দ্বারা প্রগৃহ সংজ্ঞা হয় না, এটার দ্বারা সন্ধি নিষেধ হয়। সুতরাং অপশন সি অপশন হবে না। এবং ইকো সবর্ণে সাকল্যস্য হ্রস্বশ্চ, এখানে ইকহ অসবর্ণে সাকল্যস্য হ্রস্বশ্চ, সাকল্য মুনির মতে অসবর্ণ অজ যদি পড়ে থাকে তাহলে ইকের হ্রস্ব হয়। সুতরাং এটাও হবে না। সুতরাং অদশ মাত ইদুদের দ্বিবচনম প্রগৃহম নিপাত একাজ্জনাং, এই 3টে অপশন অ্যান্সার হবে। এটা কোথায় আছে, এটা অপশন 2, এ বি ডি। আমরা হচ্ছে এবারে এর উদাহরণ এবং সংজ্ঞাগুলো একটু দেখে নেব। সূত্রের অর্থ, ইদুদে দ্বিবচনম প্রগৃহম, এর অর্থ কি, ইদুদেদন্তম দ্বিবচনম প্রগৃহম স্যাৎ। অর্থাৎ দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং একারান্ত দ্বিবচন প্রগৃহ সংজ্ঞক হয়। তার উদাহরণ কি, হরি এতৌ বিষ্ণু ইমৌ গঙ্গে অমু। এখানে কি হরি, এখানে ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত বর্ণ রয়েছে। হরি, হরিহি, হরি, হরি শব্দের দ্বিবচন। সুতরাং এটার প্রকৃত সূত্রের দ্বারা প্রগৃহ সংজ্ঞা হয়। তার লাভ কি, তার লাভ হচ্ছে প্লুত প্রগৃহ অচিনিত্যম, যদি অজ যদি পড়ে থাকে, যেহেতু এটা প্রগৃহ সংজ্ঞা আছে, তাই এখানে প্রকৃতি ভাব হয়, অর্থাৎ সন্ধি হয় না। আমরা দেখতেই পাচ্ছি এখানে সন্ধি হয়নি, হরি এ তো যেমনকে তেমন রয়ে গেছে।
এইরকমই বিষ্ণু ইমৌ, এখানে উকারান্ত, উকারান্ত, বিষ্ণু শব্দটা উকারান্ত, দ্বিবচন আছে, সুতরাং এখানেও প্রক্রিয় সংজ্ঞা হয়েছে, সুতরাং এখানেও সন্ধি হচ্ছে না, প্লুত প্রক্রিয়া আছে নিত্যম এই দিয়ে। এরকমই গঙ্গেয়মু। পরের সূত্র কি? অদসৌ মাত। অদস বলতে কি, অদস শব্দের মকারের পরে ইকার এবং উকারের প্রক্রিয়া সংজ্ঞা হয়। যেমন অমি, এটা অদস শব্দের অমি, ঈশাহা, অদস শব্দের পুংলিঙ্গের বহুবচন আছে। সুতরাং এখানে মকারের পরে যে ইকার আছে তার প্রকৃত সূত্রের দ্বারা প্রক্রিয়া সংজ্ঞা হচ্ছে, এবং পরে যেহেতু অচ আছে তাই প্লুত প্রক্রিয়া আছে নিত্যম দিয়ে সন্ধি নিষেধ হয়, প্রকৃতি ভাব হয়ে যায়। সেই রকম রামকৃষ্ণা বমু আসাতে, এখানেও সেম প্রসেস। তারপরে কি? নিপাত একা জনাং, একোজ নিপাত আং বর্জহ প্রগৃহ স্যাৎ। অর্থাৎ একজ মানে একটা মাত্র অজ থাকবে এইরকম নিপাত, আং বর্জহ, আং বাদে, তার হচ্ছে প্রক্রিয়া সংজ্ঞা হয়। এর উদাহরণ কি? ই ইন্দ্রহ, মানে ইকার হচ্ছে একমাত্র অজ এবং সেটা আং নয়, এবং এটি হচ্ছে নিপাত সংজ্ঞাও হয়। চাদয় ও সত্ত্বে এই সূত্রে এই গণে পঠিতত্বাৎ, মানে এই গণে আছে বলে। সুতরাং ই ইন্দ্রহ, এখানে ইকারের প্রক্রিয়া সংজ্ঞা হচ্ছে, এবং পরে যেহেতু অচ আছে তাই প্লুত প্রক্রিয়া আছে নিত্যম দিয়ে এখানে সন্ধিকার্য হয় না, এবং উ উমেশাহ এইরকম। সুতরাং এখানে প্রক্রিয়া সংজ্ঞা বিধায়ক সূত্র, সংজ্ঞা বিধায়ক সূত্রগুলো দেখছি আসছে। সুতরাং আরো যে সকল সংজ্ঞা রয়েছে তাদের যে সূত্র, তার অর্থ, উদাহরণ সব দেখে নেওয়া উচিত। পরবর্তী প্রশ্নটি ব্যাকরণের যে ধাতুরূপের যে সাধনগুলো রয়েছে সেখান থেকে এসেছে। গণানুসারেণ যথাক্রমম ধাতবঃ সম্পাদনীয়াঃ, এখানে যে সকল ধাতুগুলি রয়েছে তার ক্রম সাজাতে বলেছে। এটা খুবই সহজ, এখানে একটা কারিকা আছে। ভাদ্যদাদি জুহত্যাদির দিবাদি স্বাদিরেব চ তুদাদিশ্চ রুধাদিশ্চ তনাদি ক্রি চূড়াদয়ঃ। অর্থাৎ প্রথমে হচ্ছে ভাদি, অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি, তুদাদি, রুধাদি, তনাদি, ক্রি, চুরু, চূড়াদি, এই হচ্ছে ক্রম। আমাদের হচ্ছে পাঠ্যক্রমে ভাদিগণ থেকে ভূ ধাতু আর এদ ধাতু ছিল, সুতরাং এদ প্রথমে হবে। সি, এদ প্রথমে দুটোতে আছে, 1 এবং 4-এ, সুতরাং এই 1 এবং 4-এর মধ্যে অ্যান্সার হবে। তারপরে কি? অদাদি, অদাদির অদ ধাতু আছে, অদ ধাতু প্রথমে, তারপরে হবে সি এর পরে এ, এ, সুতরাং 1 আর 4 এখনো পর্যন্ত আছে। তারপরে কি? হু, জুহত্যাদির হু, হু ধাতু আছে, হু ধাতু বি, বি হচ্ছে একটাতেই আছে, সেইটা হচ্ছে 4-এ বি। তারপরে কি? তুদ, তারপরে তন, সুতরাং অ্যান্সারটা হবে 4। এই কারিকাটি খুবই ইম্পর্টেন্ট, করে নেবেন, পরের বারে অন্যভাবে আসতে পারে। তারপরের প্রশ্নটি হলো সংস্কৃত ভাষায়াম কতি ধ্বনয়ঃ সন্তি, সংস্কৃত ভাষায় কটি ধ্বনি আছে। এটা হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে একটি কোশ্চেন এসেছে, এটা খুবই সহজ। এর অপশন 4 48টা, এবং সেই সাথে জেনে রাখা দরকার বৈদিক ধ্বনি 52টি রয়েছে। পরের প্রশ্নটি হলো মহাভাষ্যকারানুসারেণ কাত্যায়নঃ কুত্রত্যঃ। এটা একটা জটিল প্রশ্ন দিয়ে দিয়েছে। তো এর এর প্রশ্নর উত্তরটি যখন আমরা বৈয়াকরণদের বিভিন্ন আম, কাল, কীর্তি ইত্যাদি পড়ি তখন সেগুলি সে কোথাকার সেটি জানতেই হয়। সুতরাং সেই দিক থেকে এটা বলাই যেতে পারে দাক্ষিণাত্যঃ। তবুও আমরা মহাভাষ্যে কোথায় এটি রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে সেটি আমরা দেখে নেব। মহাভাষ্যের মধ্যে একটি বার্তিক রয়েছে, যথা লৌকিক বৈদিকেষু, একটি বার্তিক রয়েছে। সেখানে ভাষ্যকার বলছেন কি,
প্রিয়তদ্ধিতা দাক্ষিণাত্যাः यथा लोके वेदे च इति प्रयोक्तव्ये यथा लौकिकवैदिकेषु প্রयुজ্যতে এরকম। সেখানে স্পষ্ট বলা হয়েছে প্রিয়তদ্ধিতা দাক্ষিণাত্যাः, অর্থাৎ এটি বার্তিককার সম্বন্ধে বলেছেন। কেন বলেছেন? বলেছে বলেছেন কারণ লোকে বেদে ইতি প্রয়োক্তব্যে, আমরা সেটা প্রয়োগ করতে পারি, লোকে এবং বেদে এইরকম ভাবে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু সেখানে বার্তিককার তার তদ্ধিত প্রত্যয়ের এখানে প্রয়োগ দেখিয়েছেন। কিভাবে? যে লোক আর বেদ, লোক শব্দ আর বেদ শব্দের পরে ভবার্থে অধ্যাত্মাদেশ ঠয় ইষ্যতে এরকম একটি বার্তিক রয়েছে, সেখানে ঠয় প্রত্যয় করে লৌকিক বৈদিক এইরকম শব্দ নিষ্পন্ন হয়, তারপরে সমাস করে লৌকিক বৈদিকেষু এরকম হচ্ছে প্রয়োগটা করিয়েছেন। এই করেই তিনি ভাষ্যকার বলেছেন যে প্রিয় তদ্ধিতা দাক্ষিণাত্যাহা, তিনি তদ্ধিতকে ভালোবাসেন যিনি, প্রিয় তদ্ধিতা দাক্ষিণাত্যাহা। ঠিক আছে, সুতরাং এখানে দাক্ষিণাত্যাহ অ্যান্সারটা হবে 4। তারপরে প্রশ্নটা খুবই সহজ, ভাষাবিজ্ঞান থেকে এসেছে। শতম বর্গে এতে ভাষে স্তহ, শতম বর্গে এই ভাষা দুটি আছে। কি? শতম বর্গে সংস্কৃত আবেস্তা, এটা খুবই সহজ প্রশ্ন। বি এবং ডি, বিডি অপশন 1। আমরা এখন দেখে নেব শতম বর্গে কি কি রয়েছে, কেন্টুম বর্গে কি কি রয়েছে। এখান থেকে প্রায় কোশ্চেন আসে, এটি অবশ্যই এই ছকটি মুখস্থ করে নেবেন। শতম বর্গে সংস্কৃত, ফার্সি, আবেস্তা, হিন্দি, রুশি এর অপর নাম স্লাভিক, বাল্টিক, বালগেরিয়ান, লিথুয়ানিয়ান এই ভাষাগুলি রয়েছে। এটা আপনারা আপনাদের মতো করে মুখস্থ রেখে দেবেন। এবং কেন্টুম বর্গে ল্যাটিন, গ্রিক, কেল্টিক, তোখারি, ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, গাথিক, ইংরেজি, ব্রিটেন, গেলিক এই ভাষাগুলি রয়েছে। এটি খুবই ইম্পর্টেন্ট ছক, এই ছকটি আপনারা মুখস্থ করে নেবেন, এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে। পরের প্রশ্নটি সূচিদ্বয়ম আশ্রিত্য যথা যোগ্যম মেলয়ত। এখানে এটি কারক প্রকরণ থেকে এসেছে। এটা হচ্ছে সুধাম শিরনিধিম মতনাতি ভজে শম্ভোস চরণয়োঃ হরিম ভজতি দৈতেভ্যো হরিরলম। এরকম উদাহরণগুলো দিয়েছে, তার কি কি সূত্র সেগুলি সাজাতে বলেছে। তো আমরা কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া আমরা সকলেই জানি যে অনুক্তে কর্মণি দ্বিতীয়া স্যাৎ, অনুক্ত কর্ম থাকলে সেখানে দ্বিতীয়া হয়। এখানে দ্বিতীয়া কিসে কিসে আছে? হরিম ভজতি সুধাম শিরনিধিম মতনাতি, এই দুটোর মধ্যে যে কোনোতেই হতে পারে কর্মণি দ্বিতীয়া, কিন্তু সেখানে অকথিতম চ এইরকম একটি সূত্র আছে, এটা হচ্ছে সুধাম শিরনিধিম মতনাতি, এর সাথে ম্যাচ করে যাবে। সুতরাং এর সাথে 3, সি এর সাথে 2, আর ভজে সম্ভশ্চরণয়োঃ এখানে ষষ্ঠী আছে, সুতরাং এটা ষষ্ঠী শেষে। আর দ্বৈতেভ্য হরিরলম, নমস্বস্তি স্বাহা স্বধালম বষড যোগাচ্চ এই যে সূত্র আছে, এই সূত্রের দ্বারা এখানে চতুর্থী। সুতরাং অপশন 4। তো আমরা একটু সূত্রের মানেগুলো একটু দেখে নেব। প্রথমেই রয়েছে অকথিতম চ। অকথিতম চ মানে কি? অকথিতম তার কর্মসংজ্ঞা হবে। এখানে কর্তুরিপসি ততমম কর্ম, এখান থেকে কর্মপদটা অনুবৃত্তি হয়, অকথিতের কর্মসংজ্ঞা হয়। তাহলে কি অকথিত মানে কি? একটা প্রশ্ন আছে, সে অকথিত বলতে অবিবক্ষিত এইরকম অর্থ। তখন আবার কেমন অবিবক্ষিত, কিভাবে অবিবক্ষিত, এরকম একটি প্রশ্ন আছে। তখন বলেছে অপাদানাদি বিশেষৈহি অবিবক্ষিতম, মানে কি? যেখানে আমরা অপাদানত্বাদি বিশেষ রূপে আমরা সেখানে বিবক্ষা করব না, তার সেটা কর্মসংজ্ঞা হয়। এবং সব জায়গাতেই হয় না এটার, সেটা কোথায় কোথায় হয় বলছে দুই ইয়াচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসুজি মত মুষাম কর্মযুগ স্যাদ অকথিতম তথা স্যান নি হ্রি কৃষ ওহাম। 16টি ধাতুর যদি
কর্মের সাথে, প্রধান কর্মের সাথে যদি যুক্ত হয়, মুখ্য কর্মের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এই অপাদানাদি যে বিশেষ, অপাদানাদি বিশেষৈহি অবিবক্ষিতম, অর্থাৎ যেটার হচ্ছে অপাদান কারক সংজ্ঞা হতে পারে, করণ কারক সংজ্ঞা হতে পারে, ইত্যাদি সংজ্ঞা হতে পারে, কিন্তু সেটাকে আমরা অবিবক্ষা মানে আমরা বক্তুম ইচ্ছা বিবক্ষা মানে আমরা বলবার ইচ্ছা করছি না, অপাদানকে আমরা অপাদান রূপে বিবক্ষা করছি না, তখন আমরা তার কর্মসংজ্ঞা প্রকৃত সূত্র দিয়ে করতে পারি। এখানে সুধাম শিরোনিধি মতনাতি, আমরা জানি কি ধাতুর দুটো অর্থ আছে, এখানে মন্থ, এখানে মত মুসাম আছে না, তাই এখানে মত ধাতুটা আছে, সেখান থেকে মথনাতি এরকম রূপ হয়, সুতরাং এটা যুক্ত আছে, ঠিক। এবং আমরা জানি ধাতু দুটো দুটো অর্থ হয়, ফল এবং ব্যাপার। মদ মন্থ ধাতুর অর্থ কি? দ্রবদ্রব্যগত সারোদ্ভাবনানুকূল ব্যাপার, অর্থাৎ দ্রবদ্রব্যগত যে সার, সেইটার উদ্ভব উদ্ভব করতে যে ব্যাপার করা হয়, সেইটা হচ্ছে অর্থ। আরেকটা কি? দ্রবদ্রব্যগত সারোদ্ভাবনাগত ফলম, মানে সেই সারটা যে উদ্ভব হচ্ছে সেইটাই হচ্ছে ফল। তাহলে এখানে ফলের আশ্রয় কি? সুধা। সুধা বলতে অমৃত, সেটা তাই কর্ম হচ্ছে। মন্থনেন সুধা ক্ষীরনিধেহে সুধায়াহা বিভাগ ভবতি। এবারে কি দ্রবদ্রব্য কি? ক্ষীরনিধি। ক্ষীরনিধি বলতে ক্ষীর সমুদ্র, সেখানে মন্থন করে অমৃত উৎপন্ন হয়েছে, ঠিক আছে। সুতরাং দ্রবদ্রব্য কি? ক্ষীরনিধি। এবং সেই ক্ষীরনিধি থেকে সুধার অর্থাৎ অমৃতের বিভাগ হচ্ছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে সুধা। তাহলে কি? ক্ষীরনিধি থেকে সুধা উৎপন্ন হচ্ছে, তাহলে কি? শিরোনিধির তাহলে বিভাগাশ্রয়ত্বাৎ, বিভাগের আশ্রয় আছে, তাই এখানে অপাদান সংজ্ঞা হতে পারে, হবে, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে এখানে অপাদান সংজ্ঞার বিবক্ষা করছি না। আবার এখানে বাকি কন্ডিশনগুলো আমার মিলে গেছে, এখানে মন ধাতু আছে, সুতরাং এখানে আমরা অকথিতম চ দিয়ে এর শিরোনিধির হচ্ছে কর্মসংজ্ঞা করতে পারি। আর এদিকে দ্রবদ্রব্যগত সারোদ্ভাবনাগত ফল ফলের যে আশ্রয় সুধা, তার এমনিতেই কর্মসংজ্ঞা হচ্ছে কর্তুরীপ্সি ততমম কর্ম দিয়ে, এবং সেখানে কর্মণি দ্বিতীয়া হয়েছে, এবং শিরোনিধি এখানে হচ্ছে অকথিতম চ দিয়ে কর্মসংজ্ঞা হয়, এবং তারপরে কর্মণি দ্বিতীয়া হয়, তাই প্রয়োগটা কি? সুধাম শিরোনিধি মথনাতি। তারপরে কি আছে? আমরা ষষ্ঠী শেষের উদাহরণ কি? ভজে সম্ভোষ চরণয়োহ। এখানে শেষ বলতে কি বলছে? কারক ও প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত স্বস্বামী ভাবাদি সম্বন্ধ শেষ, অর্থাৎ যে কারক নয় আর প্রাতিপদিকার্থ নয়, সেইটা হচ্ছে শেষ। সেই রকম শেষ হলে সেটা সেটা সম্বন্ধ হয়। কেমন সম্বন্ধ? বলছে স্বস্বামী ভাবাদি সম্বন্ধ, সেখানে স্বস্বামী অবয়বী ইত্যাদি সম্বন্ধ থাকে, সেই সম্বন্ধের হচ্ছে শেষ সংজ্ঞা হয়, সেই শেষের ষষ্ঠী হয়, ঠিক আছে। তার উদাহরণ কি? ভজে সম্ভশ্চরণয়োহ। অ্যাকচুয়ালি ওখানে সিদ্ধান্ত কৌমুদীতে হচ্ছে একটি বাড়তি একটি লাইন ছিল, সেই লাইনটি কর্মাদীনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠীবা, মানে কি? এখানে ভজে সম্ভস চরণ, শম্ভুর চরণ দুটিকে আমি ভজনা করি, এইরকম অর্থ করা উচিত ছিল, কিন্তু কর্মাদীনাম সম্বন্ধ মাত্র বিবক্ষা, এখানে সম্বন্ধ, যে আমরা শম্ভুর চরণ সম্বন্ধে মানে চরণের এখানে চরণ সম্বন্ধীয় ভজন করব বা ভজন করছি, এইরকম একটি অর্থ করা হচ্ছে, তাই সম্বন্ধ মাত্র বিবক্ষা করা হয়েছে, তাই এখানে এই বচন দিয়ে এখানে ষষ্ঠী হয়েছে, ভজে সম্ভোজ চরণয়োহ। তারপরে কি? হরিম ভজতি। এখানে ভজ ধাতু দুটো অর্থ আছে, এক হচ্ছে তুষ্টিরূপ ফল, আর হচ্ছে তদনুকূল ক্রিয়া। তদনুকূল ক্রিয়া বলতে পূজনাদি যে ক্রিয়া করা হয়, সেটা হচ্ছে ব্যাপার, যেটা ক্রিয়া মানে ব্যাপার,
তদনুকূল ব্যাপারः। ঠিক আছে, সুতরাং এখানে কি আমরা জানি কি ব্যাপারের আশ্রয় কর্তা এবং ফলের আশ্রয় কর্ম। তুষ্টি, এবারে আমরা হরিম ভজতি, এবারে পূজা দিয়ে আমরা কি করি? পূজা দিয়ে আমরা যখন পূজা করি তখন কি হয়, তখন তার ফল কি? তার ফল হচ্ছে হরিতে যাতে তুষ্টি, হরি যাতে তুষ্ট হয়, হরিতে যাতে তুষ্টি আসে। সুতরাং এই তুষ্টিরূপ যে ফল, তার আশ্রয়কে হরি। সুতরাং এখানে ফলাশ্রয়ত্বাৎ, এখানে হরিতে হচ্ছে কর্মসংজ্ঞা হয়, তারপরে কর্মণি তৃতীয়া দিয়ে সেখানে দ্বিতীয়া হয়। তারপরে কি আছে, দৈতিভ্য হরির অলম। এখানে হচ্ছে সূত্র আছে, নমস্বস্তি স্বাহা স্বধালম বসট যোগাচ্চ। মানে অলম শব্দ আছে, অলম শব্দ আছে, অলম যোগে এখানে চতুর্থী হয়েছে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে কোথায় চতুর্থী করব, তাই না? অলম বলতে এখানে সামর্থ্য একটা অর্থ আছে অলমের। তখন এখানে বলা হয়েছে যে যে হচ্ছে কম সামর্থ্যবান হবে সেখানেই হচ্ছে চতুর্থীটা করতে হবে। এখানে আমি দেখাতে চাইছি কি দ্বৈত হরির থেকে কম সামর্থ্যবান, তাই হচ্ছে দ্বৈতেভ্য হরির অলম, মানে সমর্থ, দ্বৈতদের থেকে হরি সামর্থ্যবান, এইরকম অর্থ আছে। তাই এখানে দ্বৈতের পরে চতুর্থী হয়েছে, দ্বৈতেভ্য হরির অলম, এই হচ্ছে এই প্রয়োগটি নিষ্পন্ন হয়েছে। পরের প্রশ্নটি খুবই সহজ, সূচিদ্বয়ম আশ্রিত্য যথাযোগ্যম মেলয়ত। এর মেলাতে বলেছে, এটা খুবই সহজ। এর উত্তরটা হবে 2, অর্থাৎ জৈনেন্দ্র ব্যাকরণম, তার হচ্ছে দেবনন্দী। বি, শাকটায়ন ব্যাকরণম, তার সাথে 3 পাল্যকীর্তি। সি এর সাথে 1 সিদ্ধ হেম শব্দানুশাসনম হেমচন্দ্র সূরি। তারপরে সারস্বত ব্যাকরণম, ডি এর সাথে 4 অনুভূতি স্বরূপাচার্য। তো আমাদের দেখা যাচ্ছে কি বৈয়াকরণদের নাম অনেক এসেছে, সুতরাং যত বৈয়াকরণ সিলেবাসে আছে সবার নাম, তার কি কি কীর্তি, তার সময়কাল, তার পিতা মাতা, দেশ, গুরু ইত্যাদি সবই আমাদের জেনে নেওয়া উচিত। সুতরাং এটির উত্তর 2। পরের প্রশ্নটি, ব্রহ্মণো জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যত্র ষষ্ঠী ভবতি। দেখুন, এখানে এটি হচ্ছে অ্যাকচুয়াল ব্রহ্মসূত্র থেকে এখানে নেওয়া হয়েছে। যেহেতু এখানে ব্যাকরণ ভিত্তিক একটু আলোচনা আছে, তাই এখানে আমি এটি দেখিয়েছি। ব্রহ্মণঃ জিজ্ঞাসা, এখানে ষষ্ঠী আছে, ব্রহ্মণঃ জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা, ষষ্ঠী আছে। ষষ্ঠী বিভিন্ন অর্থে হতে পারে, কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, এখানে শেষ ষষ্ঠী না কর্মণি ষষ্ঠী, এই দুটি নিয়ে হচ্ছে এখানে বিচার আছে। এখানে শেষ ষষ্ঠী আমি আগেই আলোচনা করেছি যে কারক প্রাতিপদিকার্থ ব্যতিরিক্ত স্বস্বামী সম্বন্ধ শেষ তত্র ষষ্ঠী স্যাৎ। অর্থাৎ এখানে সম্বন্ধ, মানে ব্রহ্মণ জিজ্ঞাসা বলতে ব্রহ্ম সম্বন্ধিনী জিজ্ঞাসা, অথবা কর্মণি ষষ্ঠী যদি আমি করি তাহলে কি হবে, ব্রহ্ম কর্মক জিজ্ঞাসা বা ব্রহ্ম বিষয়িনী জিজ্ঞাসা। কর্ম বলতে এখানে বিষয়। ঠিক আছে, এখানে দুটি নিয়ে সমস্যা আছে, এর বিস্তৃত আলোচনা আমরা হচ্ছে সাংকর ভাষ্যে দেখতে পাই। সুতরাং পরের এটি যখন পড়ানো হবে সেখানে এটি আলোচনা, এর বিস্তৃত আলোচনা হবে। তবুও সেখানে যে মূল পংক্তিটি রয়েছে সেটি আমি বলে দিচ্ছি। ব্রহ্মণ ইতি কর্মণি ষষ্ঠী ন শেষে জিজ্ঞাস্যাপেক্ষত্বা জিজ্ঞাসায়াহ জিজ্ঞাস্যান্তরা নির্দেশাচ্চ। এইরকম পংক্তিটি রয়েছে সাংকর ভাষ্যে, সেখানে স্পষ্টই লেখা আছে এখানে কর্মণি ষষ্ঠী। সুতরাং এর উত্তর 4, কর্মণি ষষ্ঠী। তারপরে প্রশ্নটি একদমই সহজ, বিশ্বপা শব্দস্য দ্বিতীয়া বহুবচনে কিম রূপম। দেখুন, বিশ্বপা শব্দের যে রূপগুলি হচ্ছে আমাদের জেনে রাখা দরকার। বিশ্বপাহা, এটি একটি আকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং এর রূপগুলি এই রকম হয়, বিশ্বপাহা, বিশ্বপৌ, বিশ্বপাহা,
विश्वपां विश्वपौ विश्वपः विश्वपा विश्वपाभ्यां विश्वपाभिः विश्वपे विश्वपाभ्यां विश्वपाभ्यः विश्वपः विश्वपाभ्यां विश्वपाभ्यः তারপরে বিশ্বপহ বিশ্বপোহ বিশ্বপাম বিশ্বপি বিশ্বপোহ বিশ্বপাসু এরকম রূপগুলি হয়। সুতরাং এর দ্বিতীয় বহুবচনে রূপটি হবে বিশ্বপহ। অপশন 2। এর পরের প্রশ্নটি হলো পররূপ সন্দেহে এতদ উদাহরণদ্বয়ম। এখানে পররূপ সন্ধি, এটি সন্ধি প্রকরণ থেকে নেওয়া হয়েছে। এখানে পররূপ সন্ধি বলতে কি, যখন পূর্ব আর পররূপ দুটো একাদেশ হয়ে যায়, একাদেশ হয়ে পররূপটাই হচ্ছে প্রকাশিত হয়। যেমন অ এবং ই এই দুটো রূপ যদি পররূপ করা হয়, তাহলে এই দুটো একসাথে এক জায়গায় ইকার রূপেই ব্যবহৃত হবে, এটা হচ্ছে পররূপ। এখানে উত্তর শিবেহি আর ডি প্রেজতে। কিভাবে হচ্ছে আমি পাশে দেখিয়ে দিয়েছি। প্রেজতে প্রযুক্ত এ যাতে প্রেজতে, এখানে তার সূত্রটি ছিল এঙি পররূপম আদ উপসর্গাদ এঙাদৌ ধাতৌ পররূপম একাদেশঃ স্যাৎ। মানে আকারান্ত অবর্ণান্ত ধাতু পরে যদি, অবর্ণান্ত ধাতুর পরে যদি এঙাদি ধাতু থাকে তাহলে পররূপ হয়। এখানে কি প্র, এটা অবর্ণান্ত উপসর্গ আছে, উপসর্গাহ ক্রিয়াযোগে, এর দ্বারা এর উপসর্গ সংজ্ঞা হয়। এই যাতে এটা একটা হচ্ছে ক্রিয়া, সুতরাং এর হচ্ছে উপসর্গ সংজ্ঞা হয়ে গেল, এবং এটি অবর্ণান্ত আছে। আবার কি এ যাতে, এখানে কি এং আদি ধাতু আছে, সুতরাং এখানে যে অকার আর একার মিলিয়ে একার রূপই থাকে, সুতরাং প্রযুক্ত এ যাতে প্রে যাতে এই রূপটা হয়ে যায়। আবার কি দ্বিতীয়টা কি আছে শিবেহি, শিবেহি শিবযুক্ত আযুক্ত ইহি, এখানে ওমাঙ্গশ্চ, সূত্রটা একটু টাইপিং মিস্টেক আছে, ওমাঙ্গশ্চ এইরকম একটি সূত্র আছে, তার ওম এবং আং যদি পরে থাকে তাহলে পররূপা একাদেশ হয়। এখানে আমরা দেখে দিচ্ছি শিবযুক্ত আযুক্ত ইহি, এখানে আকার আছে, এখানে আং, এটা আং থেকে নকারটার ইত হয়ে যায়, আকার রয়েছে, আং পরে আছে। এবং এখানে হচ্ছে প্রথমে আমরা আযুক্ত ইহি, এখানে প্রথমে আমরা আদ গুণহ দিয়ে গুণসন্ধি করব, তাহলে শিবযুক্ত এহি হবে। তারপরে এবারে ইয়ম একাদেশঃ স পূর্বস্যান্তবৎ পরস্যাদিবৎ, এইরকম হচ্ছে একটা নিয়ম আছে, যেখানে সূত্রটি আছে অন্তাদিবচ্চ, এই সূত্রের সাহায্যে এখানে হচ্ছে এখানে আং পূর্বস্য অন্তবৎ পরস্য আদিবৎ, মানে পূর্ব কে আছে আং, আ আছে, তার অন্তবৎ, সুতরাং এখানে আ হিসাবে আং হিসাবে এটাকে ধরতে হবে, এবং শিবযুক্ত এইহি, এখানে আ আছে বলে এখানে ধরতে হবে, এবং পূর্ব এবং পরের একাদেশ হয়ে পররূপী হয়, এবং সেখানে শিবেহি এই রূপটি সাধিত হয়। সুতরাং অপশন 2। ধন্যবাদ। এবং যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।